শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম অধ্যায়ের বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত দলিল নিয়ে আলোচনা করব। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেখানে লেনদেনের দলিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই দলিলগুলো ছাড়া লেনদেন বা হিসাব সঠিকভাবে লিপিবদ্ধ করা যায় না। আজকে আমরা সেই লেনদেনগুলো সম্পর্কে, লেনদেনের দলিলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা চালান সম্পর্কে জানব। চালান কি? চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বা বিক্রয়ের একটি দলিল। যখন একজন বিক্রেতা কোনো ক্রেতার কাছে ধারে পণ্য বিক্রয় করে অথবা কোনো ক্রেতা যখন কারো কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে, তখন এরকম একটি চালান বই বা চালান পৃষ্ঠা তৈরি করা হয়। এই চালান তৈরি করে বিক্রেতা চালান তৈরি করে এর ভিতরে যে পণ্যগুলো সে ধারে বিক্রি করে তার বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করে। এখানে একটি নমুনা চালান দেয়া আছে। চালানের উপরেই জুই ইলেকট্রনিক্স লেখা আছে। এটি হচ্ছে বিক্রেতার কোম্পানির নাম বা ব্যবসায়ের নাম, অর্থাৎ এই চালানটি তৈরি করেছে জুই ইলেকট্রনিক্স। এর নিচে তার কোম্পানির বা তার ব্যবসায়ের ঠিকানা দেওয়া আছে। আমরা এখানে নমুনা একটা ঠিকানা লিখে দিলাম, 1/1 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। এরপরে বাঁ পাশে চালানের নম্বর থাকবে। প্রত্যেকটা চালান পৃষ্ঠার এক একটা ইউনিক নম্বর থাকবে, যাতে করে ওই চালানটি আইডেন্টিফাই করা যায়। এরপরে বিক্রেতা যে চালানটি তৈরি করলো এবং যার বরাবর তৈরি করলো ক্রেতা, তার নাম থাকবে। এখানে আমরা ধরে নিলাম হাফসা ট্রেডার্স হচ্ছে ক্রেতা, তার বরাবর বিক্রেতা চালানটি তৈরি করলো এবং হাফসা ট্রেডার্সের ঠিকানা হচ্ছে 33 ইসলামপুর, ঢাকা। হাতের বাম পাশে তারিখ দেওয়া থাকবে, যেই দিন লেনদেনটি সংগঠিত হবে এবং যেই দিন চালানটি তৈরি করা হবে ওই দিনের তারিখ এখানে থাকবে। মাঝ বরাবর যে বক্সটি দেখা যাচ্ছে, এখানে চালানের পূর্ণ বিবরণ থাকবে, অর্থাৎ একজন বিক্রেতা যে পণ্যগুলো ক্রেতার কাছে পাঠাবে ধারে, সে কি পাঠালো এবং কত পরিমাণ এবং তার দাম কত, বিস্তারিত বিবরণ সহ এখানে লিপিবদ্ধ থাকবে। আমরা নমুনা হিসেবে দুটি পণ্য দেখালাম। এক হচ্ছে বৈদ্যুতিক পাখা। আমরা 10টি বৈদ্যুতিক পাখা, প্রত্যেকটির দাম 1000 টাকা করে দেখালাম, 10,000 টাকা। দ্বিতীয়ত বৈদ্যুতিক তার, 100 গজ তার ধারে বিক্রয় করা হলো, যার দাম হচ্ছে প্রতি গজ 10 টাকা করে, 1000 টাকা। মোট 11,000 টাকা। এর উপর আমরা 10% বাট্টা দিলাম, 1,100 টাকা হলো এবং নিট টাকা হচ্ছে 9,900 টাকা। তো নিচে কথায় লেখা থাকবে 9,900 টাকা মাত্র, এবং চালানের শর্ত থাকতে পারে, যেহেতু এটি একটি ধারে লেনদেন, কত দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে, কত দিনের মধ্যে পরিশোধ করলে নগদ ছাড় পাবে ক্রেতা, সেটি উল্লেখ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো আমরা ধরে নিলাম এখানে একটি শর্ত আছে, বিক্রেতা শর্ত দিয়েছে 2/10 নিট 30। এর অর্থ হচ্ছে যদি 10 দিনের মধ্যে টাকাটা ক্রেতা বিক্রেতাকে পরিশোধ করে দেয়, তাহলে ওই যে 9,900 টাকা, এই টাকার উপরেও আবার 2% নগদ বাট্টা পাবে, নগদ ছাড় পাবে। তবে অবশ্যই নিট 30, এর অর্থ হচ্ছে 30 দিনের মধ্যেই টাকাটা পরিশোধ করতে হবে। অর্থাৎ হাফসা ট্রেডার্স জুই ইলেকট্রনিক্সকে 9,900 টাকা 30 দিনের মধ্যেই পরিশোধ করতে হবে। তবে যদি হাফসা ট্রেডার্স 10 দিনের মধ্যে দিয়ে দেয়, চালানটি তৈরি করার দিন থেকে শুরু করে, তবে সে ওই 9,900 টাকার উপরেও আবার 2% ছাড় পাবে। এই শর্ত দেওয়ার কারণ হচ্ছে বিক্রেতারা দ্রুত দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য এই শর্ত আরোপ করে থাকে। এই শর্ত যদি একজন ক্রেতা গ্রহণ করে, তাহলে সে যেমন নগদ ছাড় পায়, অপরদিকে বিক্রেতাও তার টাকাটি দ্রুত আদায় করতে পারে এবং ব্যবসায় বিনিয়োগ করতে পারে। এরপরে নিচে আছে বিশেষ দ্রষ্টব্য, এটি থাকতে পারে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এবং সর্বশেষ ডান পাশে নিচে বিক্রেতার স্বাক্ষর থাকবে। তো আমরা চালান সম্পর্কে জানলাম। যদি আরেকটু সামারি করি, তাহলে চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল, এবং এই চালানটি তৈরি করে হচ্ছে বিক্রেতা তৈরি করে ক্রেতার নিকট প্রেরণ করে। এজন্য এই চালানটি বিক্রেতার জন্য বহির্চালান এবং ক্রেতার জন্য এটি একটি আন্তঃচালান। এরপরে আমরা যেই
দলিলটি দেখব লেনদেনের, সেটি হচ্ছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো কথার ভিতরে ক্যাশ বা নগদ কথাটি আছে। আমরা এখান থেকে বুঝতে পারি এটি এমন একটি মেমো যেখানে নগদের যে লেনদেন হয় সেগুলোর জন্য যে মেমো তৈরি করা হয় সেটি হচ্ছে ক্যাশ মেমো। তো আমরা এখানে একটি নমুনা ক্যাশ মেমো দেখালাম। এর আগে আমরা চালান দেখেছিলাম যেটি ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তৈরি করা হতো, এবং ক্যাশ মেমো শুধুমাত্র নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তৈরি করা হয়। এখানে উপরে যেই কোম্পানির নাম লেখা আছে জুই ইলেকট্রনিক্স, এটি হচ্ছে বিক্রেতা কোম্পানি, তার ঠিকানা দেয়া আছে। হাতের বাম পাশে ভাউচার নং থাকবে, অর্থাৎ ক্যাশ মেমোর প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা ইউনিক নাম্বার থাকবে। ক্রেতার নাম হাফসা ট্রেডার্স, তার ঠিকানা দেওয়া আছে, এবং ডান পাশে তারিখ থাকবে ক্যাশ মেমো, যেদিন তৈরি করা হবে ওই দিনের তারিখ থাকবে। এবং মাঝ বরাবর যে বক্সটা আছে সেই বক্সের ভিতরে নগদে কি কি পণ্য ক্রয় করা হলো অথবা বিক্রেতা নগদে কি কি পণ্য বিক্রি করলো সেটি বিস্তারিত লেখা আছে। এবং নিচে চালানের মতোই সবগুলো লেখা আছে, যেমন কথায় আমরা ৯,৯০০ টাকার জিনিস বিক্রি বা ক্রয় করার কারণে কথায় লিখতে হবে ৯,৯০০ টাকা মাত্র। ক্রেতা এবং বিক্রেতার স্বাক্ষর থাকবে, এবং নিচে লেখা থাকবে বিশেষ দ্রষ্টব্য বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এটা বিক্রেতা কোম্পানি তার কোম্পানির প্রসিডিউর অনুযায়ী এগুলো লিখতে পারে। অনেকে অনেক সময় লিখে দেয় যে ১ মাসের মধ্যে ফেরত নেওয়া হবে বা পরিবর্তন করা যাবে, আবার কেউ কেউ লিখে দেয় যে বিক্রি হলে সেটি আর ফেরত নেওয়া হবে না। তো চালান এবং ক্যাশ মেমো তো একই দেখা যাচ্ছে, একই রকম, সব কিছু একই, শুধু পার্থক্য হচ্ছে চালানটি ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর ক্যাশ মেমোটি হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখব হচ্ছে ডেবিট ভাউচার। ভাউচার হচ্ছে খরচের ক্ষেত্রে। তো ডেবিট ভাউচার হচ্ছে খরচ এবং ব্যয়ের ক্ষেত্রে বা ক্রয় বা ব্যয়ের ক্ষেত্রে যে ভাউচার তৈরি করতে হয় সেটি হচ্ছে ডেবিট ভাউচার। তো ডেবিট ভাউচারে ডেবিট ভাউচার নং থাকবে, এবং কোন খাতে আমি খরচ করলাম সেই খাতটির নামে আলাদা আলাদা ভাউচার তৈরি করা যাবে। যেমন এখানে আমি ধরে নিলাম যে আমার বেতন বাবদ একটা ভাউচার তৈরি হলো বা খরচ হলো, আমি খাতের নাম দিলাম বেতন, এবং কোন দিন এটি সংগঠিত হলো বা আমি ভাউচার কোন দিন তৈরি করলাম সেটি থাকবে। এখানে তারিখ দেওয়া আছে ১ মার্চ ২০১৯। এরপরে মাঝখানে বিবরণ থাকবে যে খরচটি কিভাবে সংগঠিত হলো এবং কতটি খরচ আছে। এখানে ক্রমিক নং ১টি দিলাম, ২টি, ৩টি, ৪টিও থাকতে পারে। এবং বিবরণ হচ্ছে বিক্রয় কর্মীর বেতন পরিশোধ ১২,০০০ টাকা। তো এটি বর্ণনা থাকবে, এবং সর্বশেষ বিভিন্ন স্বাক্ষর থাকবে, যেমন ক্যাশিয়ার, হিসাব রক্ষক, ব্যবস্থাপক, এবং যে এটি গ্রহণ করেছে বিক্রয়কর্মী তারও স্বাক্ষর থাকতে পারে। তাহলে ডেবিট ভাউচার কি আবার বলি। ডেবিট ভাউচার হচ্ছে খরচের জন্য যে ভাউচার তৈরি করা হয় বা ব্যবসায়ের কোনো একটি খরচ হলে যে ভাউচার তৈরি করা হয় সেটি হচ্ছে ডেবিট ভাউচার। এরপরে আমরা দেখব ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের ভাউচার। কোনো একটি মাধ্যমে যদি আমাদের আয় হয় ওই আয়ের জন্য একটি ভাউচার তৈরি করতে হয়। তো আমরা এখানে ক্রেডিট ভাউচার নাম্বার থাকবে, তারপরে হিসাব খাতের নাম থাকবে, কোন হিসাবের মাধ্যমে আমাদের আয় হয়েছে। এখানে আমি দেখালাম নমুনা হিসেবে বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হয়েছে। বিবরণ দেওয়া আছে হাবিবের নিকট বিক্রয় ২০,০০০ টাকা। তো বিক্রি করলে যেহেতু আমার আয় হয় এটি আমি ক্রেডিট ভাউচারে দেখাবো। এরপরে স্বাক্ষর আছে নিচে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর। তো ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার পার্থক্য আমরা বুঝলাম। যদি আবার বলি, ডেবিট ভাউচার হচ্ছে খরচের জন্য যে ভাউচার, আর ক্রেডিট ভাউচার হচ্ছে আয়ের জন্য যে ভাউচার, সেটি হচ্ছে ক্রেডিট ভাউচার। এরপরে আমরা দেখব জার্নাল ভাউচার। জার্নাল ভাউচার কি? আয় এবং ব্যয় বাদ দিয়ে এমন কিছু লেনদেন আছে যেগুলো অনগদ। অনগদ লেনদেনের জন্য আমরা যে ভাউচার তৈরি করব সেটি হচ্ছে জার্নাল ভাউচার। তো জার্নাল ভাউচারের নাম্বার থাকবে, ইউনিক নাম্বার থাকবে ১, ২, ৩ এভাবে থাকতে পারে, আরও বেশিও থাকতে পারে। যেদিন তৈরি করা হবে ওই দিন তারিখ থাকতে পারে। যেমন ব্যবসায় অবচয় হলো, এটি একটি অনগদ লেনদেন। এই অনগদ লেনদেনগুলোর জন্য যে ভাউচার সেটি হচ্ছে জার্নাল ভাউচার। তো অবচয় ২,০০০ টাকা হলো ধরে নিলাম, ডেবিট দিকে আমরা ২,০০০ টাকা বসাবো, কারণ খরচগুলো সাধারণত ডেবিট হয়, এবং বিভিন্ন জনের নিচে স্বাক্ষর থাকবে। এই স্বাক্ষর দেওয়ার মধ্য দিয়ে এটি যে সত্যায়িত হবে আর কি, এটা যে ভ্যালিড সেটা প্রমাণিত হবে।
এরপরে আমরা চলে যাব ডেবিট নোটে। ডেবিট নোট কি? ডেবিট নোট হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় করার পর সেটি যখন ফেরত দেওয়া হয়, ফেরত দেওয়ার সময় যে নোট তৈরি করতে হয় সেটি হচ্ছে ডেবিট নোট। তো একজন ক্রেতা যখন ধারে পণ্য ক্রয় করে চালানের মাধ্যমে, ধারে পণ্য ক্রয় করার পর যখন দেখে যে পণ্য তার ফরমাইশ অনুযায়ী হয়নি বা নিম্নমানের পণ্য অথবা নষ্ট পণ্য, তখন সে চাইলে ফেরত দিতে পারে। এই পণ্য ফেরত দেওয়ার সময় একটি চিঠি লেখা হয় বা একটি নোট লেখা হয়, সেটিকে মূলত বলা হয় ডেবিট নোট। আমরা যেই ছকটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি নমুনা ডেবিট নোটের ছক, যেখানে কোম্পানির নাম থাকবে। এটি হচ্ছে জুই ইলেকট্রনিক্স। এখন এটি হচ্ছে ক্রেতার ঠিকানা, এটি ক্রেতা তৈরি করে। যেহেতু ক্রেতা পণ্য কিনে ফরমাইশ অনুযায়ী না হওয়ার কারণে ফেরত দিবে, এজন্য এই নোটটি ক্রেতাই তৈরি করবে। এবং যার কাছ থেকে ক্রয় করেছিল প্রাপকের নাম, ধরে নিলাম হাবিব স্টোরসের কাছ থেকে সে আগে ক্রয় করেছিল, এখন তাকেই আবার ফেরত দিবে, কারণ তার নমুনা মাফিক পণ্যটা হয়নি বা নষ্ট ছিল। তার ঠিকানা থাকবে এবং কোন সূত্র থাকবে, কোন চালান নম্বরের মাধ্যমে পূর্বে এটি ক্রয় করা হয়েছিল সেই সূত্র থাকবে। এটা এখানে সূত্র উল্লেখ করার অর্থ হচ্ছে আমি হাবিব স্টোরসকে যখন ফেরত পাঠাবো, সে এই সূত্রটি দেখে তার খাতা বা কম্পিউটার চেক করে দেখলেই এটির সত্যতা পাওয়া যাবে যে আসলে আমি জুই ইলেকট্রনিক্সের কাছে পণ্য বিক্রয় করেছিলাম কিনা। যখন সে দেখবে চালান নম্বর 101, তখন সে বইতে যখন বা কম্পিউটারে বের করবে, তখন এটি দেখতে পাবে যে হ্যাঁ, জুই ইলেকট্রনিক্সের কাছে আমরা আগে ধারে পণ্য বিক্রি করেছিলাম, এখন সে আমাদেরকে ফেরত পাঠিয়েছে। এবং সূত্রের শেষে তারিখ দেওয়া আছে, এই তারিখের অর্থ হচ্ছে ওই দিনে জুই ইলেকট্রনিক্স হাবিব স্টোরসের কাছ থেকে ক্রয় করেছিল। এরপরে মাঝে যে ঘরটি আছে, এই ঘরে ক্রমিক নং, আমি যতগুলো পণ্য ফেরত পাঠাবো 1 2 3 এভাবে দিয়ে এখানে লিখতে পারবো। আমি একটি দেখালাম যেহেতু এটি একটি নমুনা ছক। মাঝের ঘরে মালের বিবরণ এবং ফেরতের কারণ উল্লেখ করতে হবে। এটি ক্রেতা কেন ফেরত পাঠালো, ক্রেতাকেই এটি ব্যাখ্যা দিতে হবে। তো আমরা এখানে লিখলাম প্রতি টন 20,000 টাকা দরে 20 টন চাল নিম্নমানের হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরত মালের মূল্য ধারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। এখানে একটি কথা, ফেরত মালের মূল্য ধারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো, এটার মানে কি? আমরা যখন বা জুই ইলেকট্রনিক্স যখন হাবিব স্টোরসের কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে, তখন হাবিব স্টোরস তাদের পাওনাদার হয়ে যায়, কারণ জুই ইলেকট্রনিক্স ভবিষ্যতে হাবিব স্টোরসকে টাকা দিতে হবে। তো পাওনাদার তখন ক্রেডিট বা দায় বৃদ্ধি পাওয়ার কারণে জুই ইলেকট্রনিক্স হাবিব স্টোরসকে ক্রেডিট করেছিল। এখন যেহেতু 20,000 টাকা দরে 20 টন চাল ফেরত পাঠালো, 4 লক্ষ টাকা মূল্যমানের পণ্য ফেরত পাঠানোর কারণে হাবিব স্টোরসের নিকট যে দায় 4 লক্ষ টাকা, সেটি কমে গেল। আগে ছিল হাবিব স্টোরস পাওনাদার ক্রেডিট, এখন আমি 4 লক্ষ টাকার পণ্য ফেরত দেওয়ার কারণে সেটি আমার ডেবিট হয়ে যাবে, অর্থাৎ আমি উল্টে দিলেই আমার দায়টি কমে যাবে। এই জন্য এখানে লেখা হলো ফেরত মালের মূল্য ধারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো, অর্থাৎ 4 লক্ষ টাকার এখন আর দায় থাকছে না, কারণ আমি তাদের পণ্য ফেরত পাঠিয়ে দিয়েছি। হাবিব স্টোরস আমাদের কাছ থেকে আর 4 লক্ষ টাকা পাবে না। এরপরে যদি বাট্টা থাকে সেটা আমরা বাদ দিব, বাদ কারবারি বাট্টা 5%, 20,000 টাকা, অর্থাৎ 3,80,000 টাকা নেট পণ্য আমরা নষ্ট হওয়ার কারণে বা নিম্নমানের হওয়ার কারণে ফেরত পাঠিয়ে দিলাম, এবং এই পরিমাণ টাকা আর হাবিব স্টোরস আমাদের কাছ থেকে পাবে না। এরপরে আমরা নিচে কথায় লিখে দিব 3,80,000 টাকা, তারপরে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। যেহেতু এই নোটটি ক্রেতা তৈরি করবে, তাই এখানে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। তাই হচ্ছে ডেবিট নোট। এরপরে আমরা দেখব ক্রেডিট নোট। ঠিক ডেবিট নোটের উল্টোই হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোট তৈরি করবে বিক্রেতা। বিক্রেতা যখন কোনো পণ্য ফেরত পাবে, তখন সে ক্রেতাকে একটি চিঠি লিখবে যে হ্যাঁ, আমরা আপনার পাঠানো পণ্য ফেরত পেলাম, স্বীকৃতিপত্র লিখবে। তাহলে ক্রেডিট নোট তৈরি করবে হচ্ছে বিক্রেতা। যখন ক্রেতার কাছ থেকে পণ্য বিক্রেতার কাছে পৌঁছাবে, তখন ক্রেতাকে এনশিওর করার জন্য আরেকটি নোট লিখবে বিক্রেতা। এটি হচ্ছে মূলত ক্রেডিট নোট। তো ক্রেডিট নোটের নাম্বার থাকবে, এরপরে প্রাপকের নাম থাকবে, অর্থাৎ যে ক্রেতা যার কাছ থেকে পণ্য ফেরত এসেছে, আলিফ স্টোরস ধরে নিলাম, তার ঠিকানা থাকবে, সূত্র থাকতে পারে, নাও থাকতে পারে। এরপরে মাঝের ঘরে
ক্রমিক নাম্বার থাকবে, এখানে একাধিক পণ্য ফেরত পাঠানো হতে পারে বা একটি হতে পারে। আমরা যেহেতু নমুনা ছক ধরে নিলাম একটি। এবং বিবরণ ফেরতের কারণ, প্রতি কেজি 120 টাকা দরে 1 কুইন্টাল ডাল নিম্নমানের হওয়ায় ফেরত পাওয়া গেছে। এর আগে যখন আমরা ডেবিট নোট দেখেছিলাম সেখানে লেখা ছিল ফেরত দেয়া হলো, আর এখন ফেরত পাওয়া গেছে। তাহলে যেহেতু ডেবিট নোট তৈরি করে ক্রেতা, এজন্য সে ব্যাখ্যা দেওয়ার সময় বলবে ফেরত দেয়া হলো। আর যেহেতু ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা, তাই সে বলবে ফেরত পাওয়া গেছে, অর্থাৎ সে স্বীকৃতি দিবে, অ্যাকনলেজমেন্ট, যে হ্যাঁ আমি ফেরত পেয়েছি। এরপরে ফেরত মালের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ক্রেডিট করা হলো। এর অর্থ হচ্ছে যখন বিক্রেতা কোনো ক্রেতার নিকট ধারে পণ্য বিক্রয় করে, তখন উক্ত ক্রেতা বিক্রেতার কাছে দেনাদার হয় বা প্রাপ্য হিসাব হয়ে থাকে, যার কাছ থেকে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে। তো যখন পণ্য বিক্রয় করা হয় তখন প্রাপ্য হিসাব সৃষ্টি হয় এবং প্রাপ্য হিসাবকে ডেবিট করা হয়। তো এখন যেহেতু প্রাপ্য হিসাব থেকে পণ্য ফেরত আসলো, তখন ওই পরিমাণ টাকা পাওয়া যাবে না, তাই সেটি আমার আর সম্পদ হয়ে থাকবে না, সেটি উল্টে যাবে। তো আমরা আগে প্রাপ্য হিসাবকে ডেবিট করেছিলাম, এখন যেহেতু ফেরত আসলো আমরা ক্রেডিট করে দিব। তো এখানে মোট 12,000 টাকার পণ্য ফেরত এসেছে। কারবারি বাট্টা 10% যদি আমরা বাদ দিই 1200 টাকা, আমাদের নিট টাকা হয় 10,800 টাকা। তো এটি আমরা কথায় লিখে দিব 10,800 টাকা মাত্র। যেহেতু ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে, তাই নিচে বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল। এই দলিলগুলো আমরা আজকে মোটামুটিভাবে দেখলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা সাথে সাথে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ।